সরকারি অন্য কাজগুলো যেমন খুবই কঠিন এবং শক্ত, এইটার কাজগুলো বেশ গল্প করে করে শোনা যায়। দেখেন, বাংলাদেশে আসলে জাতি হিসাবে প্রায়োরিটি সেটিং এ আমরা খুব একটা ভালো করি নাই, এবং প্রায়োরিটি সেটিং এ আমাদের যে সামাজিক মূল্যবোধ, অন্য সকল ক্ষেত্রে এটা ধর্মকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হলেও বা বিকশিত হলেও এই বন্যপ্রাণীর বিষয়টার ক্ষেত্রে কিন্তু আমরা ধর্মকে একেবারে মিস করে যাই। আমাদের ধর্মে আছে বোবা পশু পাখির প্রতি সদয় হতে। সদয় মানে যে তাকে আপনি মারবেন না সে কথাটা বলা হয়নি। সদয় মানে তো আরো অনেক ব্যাপক বিষয়। তার বাসাটা আপনি ভাঙবেন না, তার বাসাটা আপনি অক্ষত রাখবেন। এইগুলো সফট মূল্যবোধের জায়গাগুলো আসলে I don't see much in the society. যারা ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করে তারাই ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করে, but it has started to change. যেমন আপনি নদী আন্দোলনে অনেক মানুষকে পাবেন, আপনি বন আন্দোলনে তার চেয়ে কম মানুষকে পাবেন, কিন্তু আপনি ওয়াইল্ড লাইফ আন্দোলনে আরো অনেক সীমিত মানুষকে পাবেন। তার মধ্যেও যারা ওয়াইল্ড লাইফের আন্দোলন করে তাদের মধ্যে ঐক্য বজিয়ে রাখাটা জরুরি হলেও যেহেতু এখানে রিসোর্স কম, সেখানে কম্পিটিশনটা পজিটিভ না হয় রিগ্রেটেবলি কখনো কখনো খুব নেগেটিভ হয়ে যায়, which is really sad. আমাদের মূল্যবোধের জায়গাটা আমি একটু বলি before I get into the importance of this exercise. আমরা হাতি পালতে দিই আসছি ঐতিহাসিক ভাবে। আপনি কোনো বড় লোক ছিলেন যে হাতি পালেন? কারণ আমাদের একটা প্রবাদই আছে, হাতির খাওয়া খায়, ও তো হাতির পেট, সারাদিন খাওয়া দিলেও ভরবে না। সেখানে আমরা হাতি দিয়ে রাখি হচ্ছে কতগুলো গরিব মানুষকে পালতে, কিন্তু বেচারা নিজেই খাইতে পারে না, সে হাতিকে খাওয়াবে কোথা থেকে? তখন সে যে সার্কাস করে, রাস্তায় বের করে টাকা চাঁদাবাজি করে। আমার মনে হয় যে বন বিভাগে এখন উচিত, আমি চলে যাওয়ার আগে চেষ্টা করে যাব একটা নির্দেশিকা দিতে যে বন বিভাগ আর কোনো নতুন হাতি পালার জন্য লাইসেন্স দেবে না। ওভার, দিস হ্যাজ টু জাস্ট স্টপ। এটা হইতে পারবে না। সেকেন্ড হচ্ছে যে হাতি, ওনারা একটা বিধিমালা করে রেখেছেন, কিন্তু দেখেন there are certain things, কতগুলো জিনিস আপনি আপনি যে লাইসেন্সটা দিলেন ওই লোকটা হাতিকে কেমন করে রাখছে এটা আপনার একটু দেখতে হবে না? আমার বন বিভাগের তো আসলে ওই সক্ষমতা নাই যে সে সেটা দেখবে। যদি তাদেরকে একটা অভিযানে পাঠানো হয় বন্যপ্রাণী উদ্ধার করে আনতে, তাদের গাড়ি থাকে না, বেচারারা যদি গাড়ি ভাড়া করেও যায়, বন্যপ্রাণী ক্যাপচার করে যে নিয়ে আসবে সেই ভ্যান থাকে না। এক একটা প্রতিষ্ঠান আমরা সৃষ্টি করেছি, কিন্তু সেগুলোর বেসিক সাপোর্টটা আমরা দিই। আমি একটু চুনতি অভয়ারণ্যে যাই, দেখেন আমার মনটা খুব খারাপ থাকবে, কারণ আমি যখন চলে যাব তখন চুনতি অভয়ারণ্য রক্ষায় তেমন কিছু উল্লেখযোগ্য করে যেতে পারবো না। এখানে 20,000 একর ভূমির মধ্যে 10,000ই আমার বেদখল, না 5,000 আমার সম্পূর্ণ বেদখল। বেদখল মানে বাড়ি ঘর যা যা লাগে একটা গ্রাম হওয়ার জন্য সবই আছে। সেটা একটা গ্রাম বন বিধিমালার অধীনে তো আপনাকে ম্যানেজমেন্ট আনতে হবে। ইদার ইউ সারেন্ডার, আপনি বলে যে এটা আমার দরকার নেই, ওদের বড় বড় বন্দোবস্ত দিলেন, নতুবা আপনি একটা গ্রাম বন বিধিমালার আলোকে আনেন যেখানে মানুষ থাকতে পারবে, 1% এটা এটলিস্ট ফরেস্ট হিসেবে মেনটেন করতে হবে। সেই গ্রাম বন বিধিমালাটা আমি আসার পর থেকে বলে যাচ্ছি যে আমাকে একটা ড্রাফট দেন। এখন ওটার একটা ড্রাফট হইলেও ওইটার উপর মতামতের জন্য নাকি আরো 15 দিন লাগবে। আমি তো আর 15 দিন নাই, কিন্তু আপনারা মনে করেন কিনা যে গ্রাম বন বিধিমালাটা করে যাওয়ার দরকার? এটা তো হইতে পারে না যে আপনি হাজার হাজার একর জমি বেদখলে দিয়ে রাখবেন, উদ্ধারও করতে পারবেন না, কোনো মাঝপথেও আসতে পারবেন না। কেন যদি এই কথাটা বললাম, কারণ আমি আসার পর থেকে দেখি মানুষ খালি হাতি মেরে ফেলে। একেবারে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি প্রসেসিং জোনের ওখানে হাতি গেলেও তারা অত্যন্ত বিরক্ত। একই সাথে আবার শেরপুরেও হাতি মারে। দুটো জায়গাতেই দেখলাম যে আমরা আসলে বন্যপ্রাণী খালি তালিকা করবো সেটা এক কথা, তালিকার সাথে সাথে না আমাদেরকে একটু ঠিক করতে হবে যে আবাসস্থলটা আমরা কতটা আনডিস্টার্ব রাখছি। এই যে চুনতির মাঝখান দিয়ে একটা রেল লাইন আমরা নিয়ে চলে গেলাম, আমাদেরকে ঢাকা থেকে রেল লাইন দিয়ে যেতে হবে কক্সবাজারে, কেন? আমরা ফোকাসটা কেন ঠিক করলাম না? ঢাকা থেকে বাসে করে চট্টগ্রাম কক্সবাজারে গেলে কি সমস্যাটা আমার?
এখন আবার বলে 4 লেনের রাস্তা 8 লেন করে দিতে হবে। তাহলে চুনতি বলে কিন্তু আর কিছু থাকবে না। যদি সেটা না থাকে তাহলে মানুষ হাতির দ্বন্দ্ব আপনি কেমন করে নিরসন করবেন? হাতিকে আপনার 70 থেকে 80 কিলোমিটার হাঁটতে দিতে হবে। দেখেন আমাকে দু একটা জায়গা দেখান, খালি হাতি মারবে আর হাতি মানুষ মারবে আর আমি গিয়ে ক্ষতিপূরণ দেবো। এটা তো স্বল্পকালীন সমাধান। শেরপুরে গেলাম, সেখানে একাশিয়া গাছ লাগানো। কেন একাশিয়া গাছ লাগিয়ে রাখবে? যেখানে হাতি চলাচল করে একাশিয়া গাছ সেখানে কেন থাকবে? আমি বন্যপ্রাণীর রেড লিস্ট করতেছি ঠিকই, কিন্তু বন্যপ্রাণী যেখানে থাকবে ওর থাকার জায়গাটা ধ্বংস করে দিয়ে আমি ওখানে একাশিয়া লাগাইতেছি। এখান থেকে সরে আসতে শাই ফিল করলে তো হবে না। There is absolutely no reason for one to feel shy about the wrong policies, wrong practices that we adopted. আপনারা দেখেছেন যে সেন্ট মার্টিনের কাছি রক্ষার সংগ্রামে এমন কথা শুনতে হয়েছে যে 12ই ফেব্রুয়ারির পর এসব যন্ত্রণা আর থাকবে না। তখন কাছির বাঁচানো নিয়ে অত চিন্তা করতে হবে না, মানুষ তখন বাঁচানো যাবে। আশ্চর্য কথা। বা যাই হোক, নানান প্রতিকূলতা, মানে আমাদের সমাজের মূল্যবোধটা আমি বলবো না যে বন্যপ্রাণীর প্রতি সহনশীল বলে, বন্যপ্রাণীর প্রতি সংবেদনশীল বলে। আর আমরা যদি ঠিক মতন কাজ করতাম তাহলে এই জায়গাটাতে আমরা পরিবর্তন আনতে পারতাম। একটা 4 লেনের রাস্তা হবে না কিছু পাহাড় আর কিছু বন বাঁচানোর জন্য? দিস ইজ দ্য কোয়েশ্চেন ইউ আর ফেসড উইথ। কিন্তু নোবডি আস্কড, বা আমরাও কিন্তু এই ক্ষেত্রটা প্রস্তুত করতে পারি নাই যে না হবে না। তার কারণ হলো যে এদের আর কোনো যাবার জায়গা নেই। কিন্তু যেখানে আপনি যেতে চাচ্ছেন সেখানে অন্য রাস্তা দিয়ে ঘুরে আপনার যাবার জায়গা আছে। আজকের এক্সারসাইজে আসি যে ময়ূরের বনে ছাড়া কতদিন সময় লাগবে রেজাল্টে? আরো যেতে না প্রোটোকল মেইনটেইন। দেখেন একটা বাঘ সুন্দরবনে এই ফাঁক পেতে পেতে রাখে। এটা কিন্তু বেড়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন একটু নাজুক হয় সে সময় আবার একটু বেড়ে গেল। সেখানে বেচারা বাঘ আহত হয়েছে, তাকে যে আমরা একদম সর্বোচ্চ মানের চিকিৎসা দিব সেটার আসলে আমাদের সুবিধা নাই। It has been 54 years. It has been 54 years. আমরা এই বেসিক সার্ভিসগুলো সবখানে না পারি, আমরা 8টা বিভাগে তো ফোকাস করতে পারতাম। আমাদের ভেটের সংখ্যা কত এটা আমি নাই বললাম। আবার আমাদের মধ্যে আবার একটা we are very protective of our own realm. আমাদের সীমানায় কাউকে ঢুকতে দেব না। আমরা যে অন্য কারো কাছ থেকে সাহায্যটা নিব, আমরা কিন্তু ভেরি প্রোটেক্টিভ হয়ে যাই, কাউকে ঢুকতে দেই না আমাদের সীমানায়। সেটাও করা উচিত না। তো আমরা চেষ্টা করেছি ওয়াইল্ড লাইফ উইং বলে একটা উইং করতে। ন্যূনতম যেটা লাগে সেই বেসিকটা নিয়ে সরকার ওয়াইল্ড লাইফ উইংটা অনুমোদন দিয়েছে। এখন ওটা খুব সহজ সচিব কমিটির ফাইনাল একটা অনুমোদন আছে নাকি? আচ্ছা, কে গেছে, কে করতে পারছে? আচ্ছা, তো মিনিস্ট্রি থেকে ওটা পাঠিয়েছে। আশা করি আমরা একটা ওয়াইল্ড লাইফ উইং পাবো। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টকে এইভাবে কাজ করতে হবে যে বাংলাদেশের 18 কোটি মানুষ তার ওয়াইল্ড লাইফ উইং হয়ে যায়। ফরেস্ট ডিপার্টমেন্ট যদি খালি নিজের লোকবল দিয়ে ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট করার চেষ্টা করে, এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট পারবে না। দেশে যে কত ছেলে মেয়েরা আছে যারা কাজ করতেছে, ফরেস্ট ডিপার্টমেন্টকে ওই রিসোর্সটাকে ট্যাপ করতে পারতে হবে। ইউ আর মাই ওয়াইল্ড লাইফ উইং। সে হয়তো আইন প্রয়োগ করতে পারবে না, কিন্তু সে যখন শক্তিশালী হবে তখন কিন্তু আইন ভায়োলেট করার মানুষের সংখ্যা ধীরে ধীরে কমে আসবে। আমরা ব্ল্যাক লিস্টেড হই, ইটস এ শেম। আমি আসার পরে 2টা বহুল আলোচিত ওয়াইল্ড লাইফ পাচারের ঘটনা দেখলাম। স্ট্রেঞ্জলি এনাফ 2টা মামলাতেই শেষ পর্যন্ত, প্রথম দিকে আমরা হেরে যাচ্ছিলাম, শেষ পর্যন্ত নানান রকম ইন্টারভেনশনের কারণে আদালতের আদেশ যদিও আমাদের পক্ষে আসছে। দামি ওয়াইল্ড লাইফ গুলো ধরেন আপনি 40টাকে সিজ করছেন, আপনার দামিগুলোকে কিন্তু আর পাওয়া যায় না। পুলিশ দিয়ে পাওয়া যায় না, র্যাব দিয়ে পাওয়া যায় না, কাউকে দিয়ে, তারপর নাম কি বলে, সিআইডি দিয়ে পাওয়া যায় না। যে কটা ধরেন তারপর সবচেয়ে দামিগুলোকে কিন্তু আর কখনো খুঁজে পাওয়া গেল না। তাহলে ওয়াইল্ড লাইফ অপরাধের একটা ট্রেন্ড আছে, কিন্তু আমাদের ওই ট্রেন্ডটার সাথে আমাদের সিস্টেম খুব ভালোভাবে একাস্টম হয়েছে। এবং আবার এরকম পাইলাম যে কাছি মাসে ইমিগ্রেশন থেকে বলে
প্যাসেঞ্জার পালায় চলে যায়। এটা হইতে পারে? এটা হইতে পারে কিনা বলেন? সো ইটস আ লং ওয়ে টু গো। তবে আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে একটা অনুরোধ করবো যে আপনারা যতই প্রজেক্ট নেন না কেন, যতই অফিসার নেন না কেন, উইং নেন না কেন, সমাজকে সম্পৃক্ত করেন আপনাদের কাছে। এই কাজগুলোতে কম্প্যাশন লাগে, মায়া লাগে। সবার এই মায়াটা থাকে না, সবার এটা নিয়ে চিন্তা করার ফুসরত নাই। জিসিএফ সাহেব একটা 24টা জেলার একটা ভলেন্টিয়ারের তালিকা করতে বলছিলেন, করা হয়েছে? 64টা জেলার একটা ভলেন্টিয়ারের তালিকা। মোল্লা রেজা সাহেবকে বলতে 3000 একটা তালিকা দিয়ে দিলেন। ইট হ্যাজ টু বি সামথিং প্র্যাকটিক্যাল, যে আমার ট্রেসেবল এবং এরা কাজগুলো করবে। আর এবার আজকের এক্সারসাইজে আসি। খুব গুরুত্বপূর্ণ যে আমরা এই এক্সারসাইজটা করি। রেড লিস্ট মানে তো কোনো আশার জায়গা নেওয়ার লিস্ট না। রেড লিস্ট তো ইট ইজ a list that tells you যে আপনার where things are going wrong. এখন from where things are going wrong to a transition for getting to a green zone is what is most important. So while we do the listing and we do it scientifically, we do it with our own resource, we do it with the best available experts of the country, it's also important that they guide us through a process যেখানে আমরা ওই রেড থেকে আমাদের একটা ট্রানজিশন হবে। আপনারা বন্যপ্রাণী আইনটা নিশ্চয়ই অনেকেই পড়েছেন। আমি খুব বেশি নেতিবাচক কথা কারো কাছ থেকে পাই নাই। সো হোপফুলি এটা বন অধিদপ্তরের দায়িত্বগুলোকে ডিফাইন করেছে। আশা করব বন অধিদপ্তর যখন 2026-27 অর্থ বছরে বাজেট পেশ করবে, সেখানে ওই দায়িত্বগুলোর সাথে মিল রেখে সে বাজেট প্রেজেন্ট করবে। যে অবক্ষয়িত বন ফিরিয়ে আনা, সবটা তো সে একবারে পারবে না, কিন্তু একটা কংক্রিট ফিরিয়ে আনো। এই ফিরিয়ে আনতে গেলে বলবেন এখানে তো কোড নাই, কোড সৃষ্টি করতে হবে। তো কোড সৃষ্টি করেন, বলেন যে এটা আমার লিগ্যাল বিল, মানে যত রকমের বাধা আছে, এইটা নাই ওইটা নাই, ওই যে বলে না চিঠি চালাচালি করতে করতে জীবন শেষ। একটা মানে আমার নিজের অভিজ্ঞতাতে আমি বলি, I must thank my colleagues in the forest department that they have started to move. ওদের মুভমেন্ট অবশ্যই আগে থেকে বেড়েছে, কিন্তু কিছু বললেই মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে, তাতেই দায়িত্ব হয়ে গেল। মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে দিয়ে দাঁড়ায় থেকে ওইটাকে পার্সু করে তারপরে নিয়ে আসা লাগবে। তো চিঠি পাঠিয়ে দিলে তো আর হবে না। তো আপনার চিঠি যেমন আপওয়ার্ডস যায়, আপনার চিঠি তেমন ডাউনওয়ার্ডস যাওয়াটা খুবই জরুরি। আরেকটা শেষ কথা বলে একটু বিদায় নিই। আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে পরিবেশ মন্ত্রণালয়কে 14 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে। সেই টাকাগুলোর আমরা মাত্র ব্যবহার শুরু করেছি। তো বন বিভাগের প্রতি অনুরোধ থাকবে, বিশেষজ্ঞদের প্রতি অনুরোধ থাকবে যে বন্য প্রাণীর জন্য কম্প্যাশন জাগিয়ে তুলতে, তার জন্য মায়া জাগিয়ে তুলতে, বন্যপ্রাণী আইনটা সম্পর্কে মানুষকে সচেতন করতে কোথায় কোথায় সচেতনতামূলক কি ধরনের মেটেরিয়াল ডেভেলপ করা যায় এবং ডিসিমিনেট করা যায়, এটা যদি আপনারা একটু বন বিভাগকে জানাতে পারেন, এই টাকার একটা বড় অংশ কিন্তু আসলে বন্যপ্রাণীর কাজে আমরা ব্যবহার করতে পারি। সো হোপফুলি আজকে যে এক্সারসাইজটা শুরু হলো, রেজা ভাই আমাকে বলছে 18 মাস 16 মাস, রেজা ভাই 18 মাস উনি শেষ করতে পারবেন না। তাই বলছি তখন আমি টেবিলের ওই পাশ থেকে বলবো 18 মাসের কাজ 18 মাসে শেষ হলো না, তখন তো আর আমার বলতে কোনো সমস্যা নেই। তা হোপফুলি এটা ইনশাআল্লাহ শেষ হবে। 18 মাসটা জরুরি না, জরুরি হচ্ছে কাজটা ঠিক মতো শেষ করা, এমন ভাবে শেষ করা যাতে এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটে। এক রেড লিস্ট থেকে আরেক রেড লিস্টের তালিকা যদি খালি লম্বাই হয়, তাহলে এক পর্যায়ে এই রেড লিস্ট করা বন্ধ করে দিতে হবে। হোয়াটস দ্য পয়েন্ট? আগে ছিল 10টা, এখন হলো 12টা, তারপরের বছর হলো 15টা। এটা তো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে এইটা 10টা থেকে আমি নামিয়ে 8টাতে আনবো। আরেকটা কথা হচ্ছে, আমি জানি না ঠিক আপনারা ক্লাইমেট চেঞ্জটাকে কোনো কনসিডারেশনে নিয়েছেন কিনা, যে ক্লাইমেট চেঞ্জের কি ইম্প্যাক্ট পড়তেছে, why these are becoming red listed, এইটা যদি একটু অ্যানালাইসিস করেন। হ্যাঁ, ওইটা করলে ভালো হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে হয়তো বন্যপ্রাণী নিয়ে আমার এই অবস্থানে থেকে আর কথা বলা হবে না। I wish you all the best in your endeavor and I'm most happy to be joining you after the 12th of February. Thank you.